সাংকেতিকতা রূপকের ভাগগুলো দেখে নাও। একটু ক্লোজ করা হয়েছিল এই কারণে যাতে পজ দিয়ে আইডেন্টিফাই করতে পারো লেখাগুলো, নাহলে তো ফ্ল্যাশ পড়ে অস্পষ্ট হয়ে যায় লেখাগুলো, এই আর কি, এর জন্য এটা করা হয়েছিল। একটু দেখে নাও ভালো করে। হ্যাঁ, তারপর তো আমি মুখে বলবো। আশা করি আগেরটা বোর্ডটা অন্তত স্পষ্ট হয়েছে খানিকটা, এছাড়া উপায় নেই আর কি। আজকের আলোচনা হচ্ছে যে রূপক এবং সাংকেতিক নাটক, এবং সে বিষয়টা বাংলা নাটক, এবং পাশাপাশি রথের রশি রূপক না সাংকেতিক বা রক্তকরবী রূপক না সাংকেতিক একটা বাংলা নাটক নিয়ে যখন আলোচনা হবে সেই প্রসঙ্গে সেটারও আলোচনা করা হবে। তাহলে কি রথের রশি সম্বন্ধে নাটক নিয়েও আমরা আলোচনা করতে পারবো, সেটা রূপক সাংকেতিকতার মধ্যে পড়ছে কিনা, এবং তার আগে আমাদের জানতে হবে সিম্বল এবং অ্যালিগরি অর্থাৎ সংকেত এবং রূপক, এই ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে বোর্ডের দিকে তাকিয়ে দেখো, দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাংকেতিকতা বা সিম্বলিজম, আর একটা হচ্ছে রূপক বা অ্যালিগরি। সাংকেতিকতার ক্ষেত্রে বলা হচ্ছে যে সংকেত এক জাতীয় আভাস যা বাস্তব সত্য ও কল্পনার সংমিশ্রণে সৃষ্ট। সবই কল্পনার সংমিশ্রণে সৃষ্ট এবং সবই বাস্তব সত্যের মধ্যে রয়েছে। আমি প্লেটোর ক্ষেত্রে আমরা জানি যে প্লেটো যে বলেছিলেন যে কবি সাহিত্যিকরা মিথ্যে কথা বলে, এবং সেই কবি সাহিত্যিকদের আইডিয়াল স্টেট মানে আদর্শ জগৎ থেকে নির্বাসিত করা উচিত, এই তো প্লেটোর বক্তব্য ছিল। তো তারই শিষ্য যখন অ্যারিস্টটল এলেন, তিনি বলছিলেন যে সাহিত্যর সাথে কল্পনা যোগ করতেই হবে, কারণ শুধুমাত্র বাস্তব তথ্য যদি প্রকাশ করা হয়, দিস ইজ কল নিউজ পেপার, যেখানে আমরা সেই পার্টটা দেখতে পাই, সেখানে সাহিত্যের রস পরিণামের পার্ট থাকে না। ফলে বাস্তব সত্য এবং কল্পনার সংমিশ্রণ থাকবে, ফলে এটা সাংকেতিকতা বা রূপকের ক্ষেত্রে নতুন ব্যাপার নয়। যে কথা বলছিলাম, পরেরটা ইম্পর্টেন্ট, যেখানে আছে সজ্ঞান ও নির্জ্ঞান মানসিকতা লীলা। সজ্ঞান অর্থাৎ জ্ঞানের সঙ্গে বর্তমান, এবং নির্জ্ঞান অর্থাৎ অবচেতন মনের যে পার্টটা রয়েছে, এই পার্টের একটা সংমিশ্রণের চেহারা আমরা দেখতে পাই। কিসের মধ্যে? আমরা সংকেতের মধ্যে দেখতে পাই। আমরা জানি যে যখন প্রতীক আন্দোলন ইউরোপে শুরু হয়েছিল, সেই সময়ে কবিতাতে তা ঝাঁপিয়ে পড়েছিল, পরবর্তী ক্ষেত্রে নাটকে এসেছিল। এবং এখানে অ্যাকচুয়ালি ফাদার অফ সিম্বলিজম মুভমেন্টের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে বলা যেতে পারে যে ডব্লিউ.বি. ইয়েটসকে তিনি তার পুরোধা ছিলেন, সে কথা আমরা পরবর্তী ক্ষেত্রে বলবো। এখানে রূপক সম্বন্ধে বলে যে সজ্ঞান মনের সৃষ্টি হলো রূপক। সজ্ঞান মন অর্থাৎ খুব স্পষ্টভাবে যে মনের সাথে একটা বুদ্ধিদীপ্ত প্রকাশ রয়েছে, সেখানে অস্পষ্টতার পার্ট নেই, এবং সেখানে অ্যাকচুয়ালি অতীন্দ্রিয়তার পার্ট নেই। 2 নম্বর পার্টে বলা হচ্ছে যে সংকেতের ক্ষেত্রে আভাসিত, অস্পষ্ট, সহজে যা প্রকাশ্য নয়। আভাসিত, অস্পষ্ট, সহজে যা প্রকাশ্য নয়, তাকে প্রতীক বা সংকেতের মাধ্যমে বোঝানো যায়। এটা কবিতার ক্ষেত্রে খুব সহজ, কবিতার ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে খুবই সহজ বলার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা দেখি নাটক বা থিয়েটারের ক্ষেত্রে এই পার্টটা আসে, তখন কিন্তু সংকেতের ব্যাপারটা প্রকাশ করার ভঙ্গিমাটা দুঃসাধ্য হয়ে ওঠে। রূপকের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যা স্পষ্ট, তার একটা ছদ্মবেশ
পড়ানোই হচ্ছে রূপকের কাজ। অর্থাৎ রূপক কোনো নাটক যদি থাকে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো পরিষ্কারভাবে। যেমন তোমাদের যদি এরকম একটা গল্প বলা যায় যে ধরো ছোটবেলা থেকে ছেলেবেলা থেকে পড়ে আসা হয়েছে, তোমরাও নিজেরা পড়েছো, আমরা তো পড়েইছি, সেটা হচ্ছে রাজা এবং টুনটুনির গল্প। সেখানে রাজার এত বেশি ধন সম্পত্তি রয়েছে যে রাজার টাকাগুলো ভিজে গেছিল বলে রোদে শুকোতে দিয়েছিলেন। তো টুনটুনি পাখি কি হয়েছে, তার থেকে একটা টাকা নিয়ে গাছের ডালে উঠে বসলো এবং সে বলছে রাজার যে ধন আমার সে ধন। রাজা তার আমত্তবর্গ মন্ত্রী পরিষদ এদেরকে জিজ্ঞেস করতে হয় কি বলছে রে ও, তখন বলছে রাজামশাই টুনটুনি বলছে আপনার যে পরিমাণ সম্পদ রয়েছে ওরও নাকি সেই পরিমাণ সম্পদ রয়েছে। রাজা তো শুনে ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন এত বড় সাহস, এই কোতোয়াল শিগগিরই এই টুনটুনিকে জব্দ করো। কোতোয়াল সঙ্গে সঙ্গে খোলা তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। টুনটুনি ফুরুত করে এদিকে যায়, তলোয়ারের কোপ আলাদা জায়গায় পড়ে, আবার এদিকে যায়, তলোয়ারের কোপ অন্য জায়গাতে পড়ে। এই করতে করতে সে যখন রাজার নাকে বসে তখন রাজার নাক কাটা যায় এবং টুনটুনি উড়ে পালিয়ে যায়। এই গল্পটা পড়ে আমরা হেসেছি, কিন্তু এর মধ্যে একটা তাত্ত্বিকতা রয়েছে। কি তাত্ত্বিকতা রয়েছে? অর্থাৎ বলতে চাইছে টুনটুনির সাম্যবাদের কথা। সাম্যবাদ কি? তোমার যে রাজা, তোমার যে ধনসম্পত্তি রয়েছে, আমারও সেই ধনসম্পত্তি রয়েছে। রাজা হচ্ছে ধনিক শ্রেণীর প্রতীক, আর টুনটুনি হচ্ছে নিচু তলার মানুষ, নিচু তলার মানুষ। তাহলে এই যে অসাম্যের জায়গাটা রয়েছে, সেই অসাম্যের জায়গাটা বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ থেকে সবাই বারবার প্রকাশ করেছেন বিভিন্নভাবে, তাদের প্রবন্ধে, অন্য জায়গাতে, ইত্যাদি ইত্যাদি। আমরা বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধ যদি পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে কমলাকান্ত বসে এক মনে লিখছেন আর দরজাটা ভেজানো আছে, প্রসন্ন গোয়ালিনী আছে, তাকে এক বাটি দুধ দিয়ে গেছে। এবার বেড়াল কখন ওই দরজার ফাঁক দিয়ে গলে চোঁচো করে দুধটা টেনে পালিয়ে যাচ্ছে। কমলাকান্তের সঙ্গে সঙ্গে নজর পড়েছে, সে লাঠি নিয়ে তাড়া করেছে। বেড়াল কিন্তু চলে গেল না, সে ঘুরে দাঁড়ালো এবং পরিষ্কার স্পষ্টভাবে জিজ্ঞেস করলো তুমি আমাকে লাঠি নিয়ে তাড়া করছো কেন? কমলাকান্ত বলছে তোমার তো আস্পর্ধা কম নয়, তুমি জানো না পরের দ্রব্য না নিয়ে বলে না নেওয়াকে চুরি বলে। এই করতে করতে কমলাকান্ত এবং বেড়ালের যে সংলাপ জমে ওঠে, শেষে তোমরা ওই নিচু ক্লাসেও ভাব সম্প্রসারণ ইত্যাদি ইত্যাদি করেছ, যে বলা হচ্ছে যে কি, যে অসাম্যের কথা বলা হচ্ছে। বেড়াল পরিষ্কার করে বলছে যে কমলাকান্ত শোনো, এর পরের বারও আমি আসবো, কিন্তু দরজাটাও ওইভাবে ভিজিয়ে রাখো না, ওটা আমার ঠেলতে ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, কমলাকান্ত সিদ্ধান্তে এলেন, যে কি সিদ্ধান্তে এলেন, যে চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদাপেক্ষা দোষী। কারণ ধনের জন্যই দেখা গেছে এই নিচুতলার মানুষের সৃষ্টি হয়েছে, অসাম্যের বীজ বপন হয়েছে। তাই এর মধ্যে আমরা অ্যালিগরিক্যাল অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। ওই যে রাজা, ওই যে টুনটুনি, এই রাজা যখন আমরা প্রতীক হিসেবে আইডেন্টিফাই করি তখন বলি ধনিক শ্রেণীর প্রতীক, টুনটুনিকে বলি নিচুতলার মানুষের প্রতীক, বেড়ালকে বলি নিচুতলার মানুষের প্রতীক। এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি প্রতীক, কিন্তু টোটাল যে ঘটনাটা রয়েছে সেটা শুধু হাস্যরস নয়, এর মধ্যে একটা অন্য ঘটনা পোড়া রয়েছে। আমরা যদি সত্যজিতের বলতে পারি যে হীরক রাজার দেশে এই সিনেমাটার কথা বলি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অসাম্যের জোর রয়েছে। সেখানেও আমরা দেখতে পেয়েছি যে হীরার কে কেন্দ্র করে, খনিকে কেন্দ্র করে রাজা যে গর্ভের জায়গাটা তৈরি করেছে, তাই নিয়েই তো সমস্যা। এবং সেই সমস্যা কেন্দ্রীভূত হচ্ছে ক্রমশ পাঠশালা তুলে দাও, মানুষগুলোর ব্রেন ওয়াশ করে দাও, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ আমরা হলে বসে যে সিনেমাটা দেখি সেটার বাইরে কিন্তু অন্য একটা অর্থ রয়েছে। এবং সত্যজিৎ ওই সিনেমাটাই মনে রাখতে হবে, এক ফোঁটা রক্ত কিন্তু পড়েনি। অর্থাৎ অহিংস আন্দোলনের কথা সত্যজিৎ যেন ওই সিনেমাটার মধ্যে বলতে চেয়েছেন। এই সবগুলোই ওই বঙ্কিমচন্দ্রের বেড়াল প্রবন্ধ হোক, এবং রাজা টুনটুনির গল্প হোক, এবং হীরক রাজার দেশের সিনেমা হোক, এগুলো সব হচ্ছে একটা অ্যালিগরিক্যাল অ্যাপ্রোচ, রূপক কাহিনী আমরা বলতে পারি। কারণ যা স্পষ্ট তার একটি ছদ্মবেশ পড়ানোই রূপকের কাজ। অর্থাৎ একটা আপাতভাবে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি তার বাইরে একটা অন্য ঘটনা উদ্দেশ্যমূলকতা তৈরি করছে। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর, সংকেতের জন্ম আবেগে। যদিও আমার এরকম শব্দ রয়েছে প্যাশন ইজ মোশন,
সংকেতের জন্ম আবেগে, তার আবেগও আমাদের বোধির কাছে এবং উপলব্ধির কাছে। আমি বারবার একটা কথা বলি সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটির পাওয়ার নিয়ে, যে আমরা কখনোই বলতে পারি না যে আমরা বাবা মাকে কতটা ভালোবাসি 1 কিলোগ্রাম না 10 কিলোগ্রাম না 1 কুইন্টাল। অর্থাৎ আমরা এটা অনুভবগম্য হয়ে ওঠে, অনুভবের সত্য হয়ে ওঠে, উপলব্ধির ব্যাপার হয়ে ওঠে, সেটা আমি বাইরে প্রকাশ করতে পারবো না। এই যে প্রকাশ করতে না পারাটা, এই প্রকাশ করতে না পারাটাই হচ্ছে উপলব্ধির পার্টের জায়গাটা আছে, এবং সেটা হচ্ছে বোধির কাছে যে এটাই সত্য। ওকে, রূপকের ক্ষেত্রে বলা হচ্ছে কি, রূপকের আবেদন বুদ্ধির কাছে, রূপকের সৃষ্টি বুদ্ধিতে। ন্যাচারালি দুটো ঘটনা যদি থাকে, তাহলে ওই নাটকটা দর্শক দেখতে গিয়ে, পাঠক ওই নাটকটা পড়তে গিয়ে, ওই নাটকটা থিয়েটার দেখতে গিয়ে, বা পাঠক ওই নাটকটা পড়তে গিয়ে তার বুদ্ধি খরচ করে, বা সমালোচক যখন আলোচনা করেন, সমালোচনার বুদ্ধির ধার দিয়ে দুটো ঘটনাকে আলাদাভাবে পৃথক করার চেষ্টা করেন, যে আসলে মূল ঘটনাটা কোনটা, সেখানে বুদ্ধি খরচ করতে হয়। অর্থাৎ লজিক্যাল নলেজ, যে আমরা দুটো জিনিস পড়েছিলাম গর্গীর ক্ষেত্রে, যে নলেজের যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কি লজিক্যাল নলেজ, আর একটা হচ্ছে ইনটিউটিভ নলেজ। তো লজিক্যাল নলেজ অর্থাৎ বুদ্ধি নির্বাহ যে জ্ঞান, অর্থাৎ যা আমরা বই টই পড়ে অর্জন করি, সেই পার্টটার কথাকে বলা হচ্ছে, সেই পার্টটা আমরা রূপকের মধ্যে দেখতে পাই। নেক্সট 4 নম্বর, সাংকেতিক রচনায় কোনো সমান্তরাল তাৎপর্য নেই, বাহ্যিক ও প্রচ্ছন্ন অর্থ দ্বৈত নেই, মানে দুটো অর্থ থাকবে না, দুটো ঘটনার প্রশ্রয়ের ব্যাপার নেই, এই কথাটা বলা হচ্ছে। মানে সমান্তরাল দুটো ঘটনা থাকবে না, যার উদাহরণগুলো আগে দিয়েছি। সংকেতে মূর্ত হয় সেই সত্য যা বস্তু জগতের সাধারণত অব্যক্ত, অর্থাৎ মেটেরিয়াল ওয়ার্ল্ড যেটা, সেটার ক্ষেত্রে অব্যক্ত, অপার্থিব, অশরীরী, অসীম বা অনন্ত। এই যে অসীম বা অনন্ত, আমরা রবীন্দ্রনাথের চিত্রা কাব্যগ্রন্থই বলো আর বলাকা কাব্যগ্রন্থই বলো, সেখানে বা গানের সঙ্গীতে বলো, শিবার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, অর্থাৎ অসীম কি, অসীম আমাকে দেখান, এটা কোনোদিনই তুমি দেখাতে পারবে না। এটা কি ইটারনাল বিউটি বলা হচ্ছে বা অসীম বলা হচ্ছে? এটা দেখানোর বিষয় নেই, এটাকে অব্যক্ত বলা হচ্ছে। এবং এটা বলার জন্য আমাদের অনেক কিছু প্রকাশ করতে হয়, দিয়ে উপলব্ধির মধ্য দিয়ে সেটা শ্রোতা শুনতে পারে। কিন্তু আমরা যথার্থভাবে এটা বলে দিতে পারি না, দেখো এই শেপটা, এটা কাপের শেপ, কাজে এটা কাপ, এটা বলতে পারি না। অপার্থিব, অশরীরী, অসীম বা অনন্ত হয়ে গেছে। সংকেত অতীন্দ্রিয় সত্যকে, জগদাতীত সত্যকে, সৌন্দর্যকে আভাসে, ইঙ্গিতে, ব্যঞ্জনায় অনুভবগম্য করে। এখানে দুটি আখ্যানের প্রয়োজন হয় না, যা আমি আগেই বলেছি। রূপকের ক্ষেত্রে কি বলা হচ্ছে ভাগের ক্ষেত্রে? রূপকের দৃশ্যত্ব একটি আখ্যান ভাগ থাকে, কিন্তু তার অভ্যন্তরে আরেকটি প্রকৃত অর্থযুক্ত আখ্যান আছে। প্রথম অপেক্ষা দ্বিতীয়টি আসল, অর্থাৎ প্রথম যেটা পড়ছি সেটা প্রকৃত সত্য নয়, ভেতরের যে ছদ্মবেশের ঘটনাটা রয়েছে বা আখ্যান রয়েছে, সেটাই হচ্ছে কবি বা সাহিত্যিক বা শিল্পীর হচ্ছে মূল উদ্দেশ্য, এবং সেটা আমরা অনুধাবন করতে পারি বুদ্ধির সাহায্যে। নেক্সট 5, সংকেত ভাবের জগতে আমাদের মুক্তি দেয়। কি আগেই বলেছি যে এটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের বিষয় নয়, ফলে এখানে ভাবটাই বেশি প্রাধান্য হয়ে ওঠে। রূপক কিন্তু জ্ঞানের জগতে আমাদেরকে আবদ্ধ করে, রূপকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সংকেত সীমার মধ্যে অসীমের সন্ধান দেয়, আগে বলা হয়ে গেছে। রূপক সীমার মধ্যে পরিপূর্ণ রূপ করে, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। নেক্সট, সংকেতে নীতি শিক্ষার অভিপ্রায় থাকে না বা অনুভব্য, থাকে না তা অনুভব্য বা অনুভবের সত্য। ঠিকই তো, যে সংকেতের মধ্যে কোনো নীতি শিক্ষার অভিপ্রায় থাকে না। নীলদর্পণ নাটকের মধ্যে আমরা দেখেছি দীনবন্ধু মিত্র একটা উদ্দেশ্যমূলক কথা রচনা করেছে, কিন্তু সেটা কখনোই সাংকেতিক বা রূপক নাটক নয়, কারণ তার মধ্যে দুটো ঘটনা নেই। এবং উদ্দেশ্যমূলক কথা মানেই যে সেটা রূপক শ্রেণীর মধ্যে, তা নয়। আগেই বলেছি দুটো আখ্যান ভাগ থাকতে হবে, প্রথমটি আসল নয়, দ্বিতীয়টি ভেতরে লোকানো যে ঘটনাটা, সেটাই হচ্ছে প্রকৃত সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংকেতের ক্ষেত্রে এবং রূপকের ক্ষেত্রে আমাদের সংকেত কখনো নীতি শিক্ষা দেয় না। রূপকের ক্ষেত্রে তোমরা ঈশপের ফ্যাবলস বলো, জাতকের গল্প বলো,
যায় অনেক পুরনো দিন থেকে যা চলে আসছে, সেই নীতিশিক্ষার পার্টেও আমরা দেখেছি ছোট ছোট টুকরো টুকরো ঘটনা, যেগুলো সবসময় সাহিত্যিকরা উদ্দেশ্য নিয়ে রচনা করেন এবং সেখানের মধ্য দিয়ে নীতিশিক্ষা দেওয়ার চেষ্টা করেন। ওই যে বললাম বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের যে চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদাপেক্ষা দোষী, অর্থাৎ বক্তব্য চিকেন একটা নীতিশিক্ষার পার্ট রয়েছে। কোথায়? রূপকের মধ্যে। কারণ রূপক উদ্দেশ্যকে প্রচ্ছন্ন রেখে কিংবা নীতিশিক্ষা দেবার জন্যই রূপকের ব্যবহার ঘটে থাকে। ডব্লিউ.বি. ইয়েটসের কথা বলেছি, যিনি প্রতীক আন্দোলনের ক্ষেত্রে অত্যন্তই সর্বগ্রাহ্য, শুধু কবিতার মধ্যে নয়, তিনি নাটকও রচনা করেছিলেন, যদিও সেই নাটকগুলো অত্যন্ত ভারগ্রাহী এবং ক্লান্ত হয়ে উঠেছে। আমরা সাংকেতিক নাটক হিসাবে মেটারলিঙ্কের ব্লু বার্ডের কথা বলতে পারি। এছাড়া জার্মান এবং আইরিশ নাট্যকাররাও রয়েছেন, তারাও এই সাংকেতিক নাটক রচনা করেছে। রূপকের দৃষ্টান্ত অনেক এবং অজস্র। ইয়েটস কি বলছেন দুটোর সাথে তুলনা করে? এ সিম্বল ইজ ইন্ডিকেটেড দি পসিবল এক্সপ্রেশন অফ সাম ইনভিজিবল এসেন্স। আমি একটা গন্ধ পাচ্ছি, সেটা তো ইনভিজিবল, সেটা তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু গন্ধ যে পাচ্ছি সেটা সত্য। তাহলে এই গন্ধটা পাওয়াটা এটা উপলব্ধির ব্যাপার, কিন্তু এই গন্ধটা আমি দেখাতে পারবো না যে এই দেখো এটাকে গন্ধ বলে, হাতে এনে দেখাতে পারবো না। এ ট্রান্সপারেন্ট ল্যাম্প অ্যাবাউট এ স্পিরিচুয়াল ফ্লেম। আমরা একটা আলো দেখতে পাচ্ছি, মোমবাতি জ্বালালাম, মোমবাতির আলোটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু তাকে কেন্দ্র করে যে ফ্লেমটা অর্থাৎ আলোর বৃত্তটা ছড়িয়ে পড়েছে, সেই বৃত্তটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। সেটা হচ্ছে স্পিরিচুয়ালের পার্ট, আধ্যাত্মিকতার পার্ট। ওকে, ওয়েল, অ্যালেগরি is one of many representation of an embodied themes. অবশ্যই তার ঘটনার মধ্যে একটা আকৃতির পার্ট থাকবে। or familiar principle and belongs to fancy and not to imagination. The one is an revelation and the other announcement. এটা ডব্লিউ.বি. ইয়েটস কোথায় লিখছেন? দ্য আইডিয়াস অফ গড অ্যান্ড এভিল। এটার মধ্য দিয়ে রূপক এবং সংকেতের ব্যবহারের পার্থক্য তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। আমাদের বক্তব্য হচ্ছে কি? আমাদের বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার। অর্থাৎ যখন আমরা বলবো যে রূপক এবং সাংকেতিকতা বলতে কী বুঝি বা সংকেত বলতে কী বুঝি, তখন এই পার্টগুলো আমাদেরকে আসতে হবে এবং সেই দুটোর পার্থক্যগুলো আইডেন্টিফাই করলে বোঝাতে সুবিধা হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি যে আচ্ছা একটা বাংলা নাটক, সেই বাংলা নাটকের মধ্যে সংকেত বা রূপকের ব্যবহারটা অ্যাকচুয়ালি কী? এই যখন বাংলা নাটকে সংকেত বা রূপকের ব্যবহারের কথা বলবো, তখন সত্যি সত্যি কথা বলতে কি বাংলা নাটক, যেগুলো ট্রান্সলেট করা নয় কিন্তু আমি বলছি, মৌলিক নাটকের কথা বলছি, সেই বাংলা নাটক যথার্থ সাংকেতিকতা বহন করেছে এমন নাটক আমরা দেখতে পাই না। আমরা সব সময় সাংকেতিকতা বা রূপকতার পার্ট যখন নিয়ে আসি, রবীন্দ্রনাথকে প্লেস করার চেষ্টা করি, কারণ এখনো পর্যন্ত দেখেছি যে রবীন্দ্রনাথই যে নাট্য সম্ভার তৈরি করেছেন, তার অধিকাংশ নাটকের ক্ষেত্রে আমরা দেখেছি যে সাংকেতিকতা এবং রূপকের পার্ট রয়েছে। দুটো পার্ট যখন একসাথে রয়েছে, তার জন্য অনেকে এইগুলোকে তত্ত্ব নাটক বলে থাকে। প্রমথনাথ বিশিও এই কথা বলেছে। আবার কেউ কেউ আলাদা করেছেন, কেউ বলেছে না, রক্তকরবীটা সাংকেতিক একটা নাটক, কারণ রক্তকরবীর মধ্যে তো দুটো আখ্যান নেই, এই হিসাবে তারা ব্যবহার করছেন এবং সেখানে প্রচুর আমরা দেখেছি যে প্রতীকের ব্যবহার রয়েছে। আর কেউ বলেন যে রথের রশি বা কবির দীক্ষা বা কালের যাত্রা, যাই হোক না কেন, হোয়াট এভার, সেই রথের রশি সে হচ্ছে রূপক নাটক, তার সাংকেতিকতা নেই, এটা কেউ কেউ বলে থাকে। কেউ আবার নির্বাচন করেন যে এই যে ডাকঘর নাটকটি রয়েছে, সেই ডাকঘর নাটকের যে পার্ট রয়েছে বা মুক্তধারা যে নাটক রয়েছে, ডাকঘরের অমলের মধ্যে দিয়ে যে অসীমের একটা সৌন্দর্য উপস্থাপন করা হয়েছে, সৌন্দর্য শব্দটা ইচ্ছা করে ব্যবহার করলাম, কারণ এই অসীমটা কি আমি জানি না, এটা কুৎসিত না সুন্দর আমি জানি না,
কিন্তু ইটার্নাল বিউটি পার্ট রয়েছে, স্পিরিচুয়াল এফোর্ট রয়েছে বলে আমি সুন্দর শব্দটা ব্যবহার করলাম। যে এই যে অমলের যাত্রাটা, এই যাত্রাটার ক্ষেত্রে যে আমার চিঠি রাজার কাছে পৌঁছাবে, এই পার্টটাকে অনেকে সাংকেতিক নাটকের মর্যাদা দিয়ে থাকে। আমাদের এইসব আলোচনার ক্ষেত্রে আমরা বলেইছি আগে যে সম্পূর্ণ সাংকেতিক বা সাংকেতিক নাটক বাংলা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা দেখেছি যে তার দুটো মিশ্রিত রূপ আমরা দেখতে পেয়েছি। রূপক নাটকের অনেক চেহারা বাংলা নাটকের মধ্যে আমরা দেখতে পেয়েছি, এবং স্বয়ং মনোজ মিত্রের মধ্যেও আমরা দেখেছি। মানে যদি আধুনিক যুগের নাটকের ক্ষেত্র হিসাবে বলতে হয়, মনোজ মিত্র যদিও একটু পুরনো লোক হয়ে গেছেন এখন, তাই আমি সাম্প্রতিক শব্দটা ব্যবহার করিনি। আধুনিক যুগের নাট্যকারদের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে দেখতে পাবো যে মনোজ মিত্রের প্রচুর রূপক নাটক রয়েছে, শুধু পুটির রামায়ণ রয়েছে তা নয়, প্রচুর অজস্র নাটক রয়েছে। বক্তব্য হচ্ছে তাহলে আমরা রবীন্দ্রনাথের একটি নাটক নিয়ে আলোচনা করব। রক্তকরবীরটা খুব কমন, সবাই মানে এটা বলার চেষ্টা করে যে রূপক সাংকেতিকতা কোথায় রয়েছে। কিছুই না, একটা জায়গা রয়েছে, সেখানে রাজা জালের মধ্যে অবস্থান করে এবং সেখানে খনিতে তাল তাল সোনা তোলা হয়। জায়গাটার নাম হচ্ছে যক্ষপুরী। লক্ষ্মী আর যক্ষের ধন এক নয়। লক্ষ্মীর ধন হচ্ছে সৌন্দর্যের, লক্ষ্মীর ধন হচ্ছে আরামের, আর যক্ষের ধন সেটা আরামের নয়, সৌন্দর্যের নয়, সেটা হচ্ছে সংগ্রহের। অর্থাৎ আমি কেমন করে আরও বেশি অর্থ উপার্জন করব, সেই সংগ্রহে হচ্ছে যক্ষের ধন। কিন্তু লক্ষ্মীর ধনের মধ্যে সেই শ্রীময়তা আমরা যক্ষের ধনের ক্ষেত্রে দেখতে পাই না। ফলে নামকরণ আমরা দেখতে পাচ্ছি যক্ষপুরী, যেখানে রাজা থাকেন এবং শ্রমিকেরা কাজ করেন। সেই শ্রমিকদের কোনো নাম নেই, এক বিশু পাগল ছাড়া তার একটা অন্য কার্ড রয়েছে, সংখ্যা দিয়ে আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ নিচুতলার মানুষের কোনো নাম নেই, গোত্র নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র তার এক একটা সংখ্যা মাত্র। ওকে, এই জায়গাটা তাহলে দেখো যে যক্ষপুরীর যখন কথাটা বলছি তখন দেখতে পাচ্ছি যে যক্ষপুরীর মধ্যে একটা রূপকথা রয়েছে। নন্দিনী, নন্দিনীর কথাটা কি বলা হচ্ছে যে নন্দিনী বলছেন ওই জায়গাতে এসছেন নন্দিনী, এবং সে হাতে রক্তকরবীর মঞ্জুরি, গলায় রক্তকরবীর হার পরেন এবং মাথাতে রক্তকরবী বাঁধেন। এই রক্তকরবী শ্বেতকরবী নয়, রক্তের রং হচ্ছে লাল, সেটা সংগ্রামের প্রতীকণিকা বলে থাকে। কেউ বলে থাকে যে রক্ত ক্ষেত্রের মধ্যে একটা তেজোদ্দীপ্ততা রয়েছে বা যৌবনের দূতের ব্যাপার রয়েছে, সেই হিসাবেও আইডেন্টিফাই করে। এই নন্দিনীর গলায় আমরা শুনতে পেয়েছি যে পৌষ তোদের ডাক দিয়ে ছাইরে তোরা আয়। অর্থাৎ ফসল কাটার সময়ে পৌষ যখন ঋতু এসছে, সেই সময়ে যে নবান্নের ঘ্রাণ তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন ফসল তোলার জন্য, সেই পার্টটা আমরা নন্দিনীর মধ্যে দেখতে পেয়েছি। তাহলে আমি যখন রক্তকরবী ফুল নিয়ে আলাদা করে আইডেন্টিফাই করছি, তার মধ্যে প্রতীক দেখতে পাচ্ছি, এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শেষ সময়ে দেখতে পাবো যে যে রঞ্জনের জন্য, সে রঞ্জনকে আমরা চোখে দেখতে পাই না, সে মৃত অবস্থায় দেখতে পাই। সেখানে রক্তকরবীর মঞ্জুরি রয়েছে রঞ্জনের হাতে তৈরি করা। এই রক্তকরবীনে বিভিন্ন জন অধ্যাপক একরকম অর্থ বলেন, বিশু একরকম অর্থ বলেন, কিশোর চরিত্রটা একরকম অর্থ বলে, এরকম বিভিন্নভাবে আইডেন্টিফাই করা হয়েছে। রাজার জাল নিয়ে কেউ যন্ত্র সভ্যতার প্রতীকের কথা বলেন। যদি রবীন্দ্রনাথ বলছেন যে আমার এই নাটকটিকে পৌরাণিক বলা ঠিক নয়, এমনকি রূপকার্থও বলা ঠিক নয়। রবীন্দ্রনাথ বলেন আবার কখনো আকর্ষণজীবী এবং কর্ষণজীবীর দ্বন্দ্ব। তো কবি সাহিত্যিকরা যাই বলুক না কেন, আসলে রবীন্দ্রনাথ নিজের ব্যাখ্যা নিজেই বলেছেন। আমার বক্তব্য হচ্ছে যে টলস্টয় সমালোচকদেরকে ট্রেটার বা বিশ্বাসঘাতক বলেছে। সমালোচনার দৃষ্টিভঙ্গিতে আমরা এক একটা জায়গাকে অন্যভাবে প্লেস করার চেষ্টা করি, এবং রবীন্দ্রনাথ আসলে তখন মনে রাখতে হবে যে ইংরেজ শাসন রয়েছে, সেই শাসনকে কেন্দ্র করে যাতে কিছুতেই অপরাধী তকমা না জোটে, যাতে কিছুতেই রাজরোষে তাকে পড়তে না হয়, তার জন্য হয়তো তিনি একটা কৌশল অবলম্বন করেছেন। তার জন্য তার একটা প্রস্তাবনা দেওয়ার চেষ্টা করেছেন রক্তকরবী নাটকের আগে। আমাদের আলোচনা কিন্তু রক্তকরবী নয়, আমাদের আলোচনা হচ্ছে রথের রশি। আমরা সেখানে রূপকের পার্ট দেখতে পেয়েছি। তাহলে দেখো, আমরা যখন রক্তকরবী নিয়ে কথা বলছিলাম,
সেখানে আমরা সিম্বলের পার্টও দেখতে পেয়েছি। সেখানে রূপকথা নেই, কে বলেছে? কারণ আকর্ষণজীবী এবং কর্ষণজীবীর দ্বন্দ্ব রয়েছে, বা কেউ যদি বলেন যন্ত্র সভ্যতা এবং কৃষি সভ্যতার মধ্যে দ্বন্দ্ব তাই রয়েছে। মুক্তধারা নাটকেও আমরা দেখেছি যে এই ঝর্ণাধারাকে বন্ধ করে দেওয়ার জন্য যে লোহার বাঁধ তৈরি রয়েছে, তা অভিজিৎ চরিত্র সেই বাঁধ ভেঙে দিয়ে নিজেও ভেসে গেছে। কোথায় ভেসে গেছে কেউ জানে না, কোথায় আমার সোনার তরী রয়েছে এবং কোন সিন্ধু পারে সে পৌঁছাবে সেটাও কিন্তু আমরা জানি না। তাহলে রবীন্দ্রনাথের এই নাটকগুলোর মধ্যে দিয়ে সবসময় রূপক এবং সংকেতের খেলা আমরা দেখতে পাচ্ছি। রথের রশির কথা বলছি, যে রথের রশি একটা রক্তকরবীর পরে যে নাটক রথের রশি, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি কবির দীক্ষা এবং প্রবোধনাথ বিশিরও একটা পার্ট রয়েছে রথযাত্রার ক্ষেত্রে। এইসব মিলে রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে প্রবোধনাথ বিশির একটি লেখা পড়ে আমি উৎসাহিত হয়েছি। এই রথের রশি শরৎচন্দ্রকে 57 বছর জন্মোৎসবে তিনি উৎসর্গ করেছিলেন এবং সেখানে পরিষ্কার করে তিনি বলছেন যে রশিতে রশিতে মানুষের যে বন্ধন রয়েছে সেই বন্ধন বড় আলগা হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ মানুষকে বিশ্বাস করবে, মানুষ সারাক্ষণ ধরে সন্দেহ করবে, বা মানুষ সারাক্ষণ ধরে পিছনে লেগে থাকবে তা নয়, এই বন্ধন বড় আলগা হয়ে যাচ্ছে। শরৎচন্দ্রকে তার উৎসর্গপত্রে খুব পরিষ্কার করে তিনি লিখছেন। আমরা দেখেছি যে রথের রশি এতই ছোট, কবির দীক্ষা এতই ছোট্ট, যা পদ্য নির্ভর, সেই দুটো নাটিকাকে মিলে তিনি কালের যাত্রা তৈরি করেছিলেন। তাকেও আমরা নাটিকাই বলতে পারি। আমি কি বলেছি? 1932 সাল। তো এই রথের রশির ক্ষেত্রে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে গল্পটা এরকম দাঁড়াচ্ছে, তোমরা নিশ্চয়ই পড়েছ, যে রথ অচল হয়ে রয়েছে। এতদিন যে রথে রাজা বসে থাকতে, সেই রথ ব্রাহ্মণের মন্ত্র তন্ত্রে চলত এবং দড়ি ধরে টানা হতো। আজকে অচল হয়ে রয়েছে। ব্রাহ্মণের মন্ত্র কি তাহলে নিষ্ফল হয়েছে? সন্ন্যাসী এসে খবর দিচ্ছেন, সন্ন্যাসীর কি চরিত্র সর্বনাশ হয়েছে। মেয়ের দল এসছে মেলাতে, রথের মেলা দেখবার জন্য, বললো এই তোমরা পুজো উপকরণ আনুনি, আচার নিষ্ঠতা প্রয়োগ করনি বলেই আজকে রথের অচল রয়েছে। মেয়েরা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পুজোর উপকরণ নিয়ে এসে ওই মোটা কালো রজ্জু যে সাপের মতন পড়ে রয়েছে, সে যেন আছড়াচ্ছে, সেইখানে পঞ্চগব্য, ঘৃত, গঙ্গাজল, যা খুশি দেওয়া, তারা ফুল টুল ইত্যাদি দিচ্ছে, কিন্তু তবু রথ অচল রইল। সৈনিকরা এলো, মানে ক্ষত্রিয় সম্প্রদায়, তারা বলল যে আমাদের অস্ত্রের জোরে রথ চলবে, কারণ অস্ত্রের ওপরেই সব নির্ভর করে, অস্ত্রের জোরেই আমরা সব কিছু করব। তাতে দেখা গেল যে সেই রথও অচল রয়েছে। ব্রাহ্মণ বিতর্ক করেছে যে সৈনিকের হাতে, ক্ষত্রিয়র হাতে রথ চলবে, এটা কি ঠিক হচ্ছে? এটা তো শাস্ত্র মতে ঠিক নয়। কিন্তু সৈনিক বৃন্দরা তারা কিন্তু ভেবেছিল দম্ভের জোরে, অহংকারের জোরে এবং তাদের অস্ত্রের আস্ফালনের মধ্য দিয়ে রথ চালাবে, কিন্তু সেই রথও অচল রইল। পরবর্তী ক্ষেত্রে ডাক পড়ল ধনপতি ক্যারেক্টারের এবং তার অনুচর বর্গরা এলো। তারা বলল অর্থের জোরেই তো সব, কারণ আমরা দেখেছি যে রাজতন্ত্র এবং ধনিক শ্রেণী অর্থাৎ স্বর্ণ চাকা সবসময় একই সাথে তাদের সাথে হাত ধরাধরি করে চলে, ফলে কোনো উপায় নেই। এবং রাজাও টান দিয়েছিলেন রথে, সেই রথও অচল রয়েছে। তো ধনিক শ্রেণীরাও রথ টেনে চালাতে পারলো না অর্থের জোরে। এই ধনিক শ্রেণীকে আমরা বৈশ্য হিসাবে আইডেন্টিফাই করি। অর্থাৎ সভ্যতার যে স্তর রয়েছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং কি দেখলাম, বৈশ্য। অর্থের জোরের মধ্যে দিয়ে যারা মনে করে যে সংসার এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে, তারা এলে তারা রথ চালাতে পারছেন না। আমি খুব সংক্ষেপে বলছি। ওদিকে সূত্রপাড়ায় গোলমাল, সূত্রপাড়ার লোকেরা ছুটে আসছে, রথ কেন চলছে না, চারিদিকে ছুটে আসছে, ওরা তো ম্লেচ্ছ। সূত্রপাড়ার লোকেরা, পুরোহিত বলছে শূদ্ররা দড়িতে নাকি টান দেবে শুনছি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সৈনিকরা বলছে এত সহজ, আমরা তলোয়ার দিয়ে আটকাবো। শূদ্র দলপতি এসে সুন্দর করে তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু তলোয়ার দিয়ে কি বন্যা আটকানো যায়? পাড়া থেকে হাজার হাজার শূদ্ররা ছুটে আসছে এবং বৈশ্যরা যারা অর্থের দম্ভে স্ফীত থাকতেন, তারাও কিন্তু উৎকণ্ঠিত। এই চেহারা আমরা দেখতে পাচ্ছি। এবং শূদ্র দলপতি এলেন এবং
এসে বললেন, আইরে ভাই লাগাই টান, রথ চললো, এতদিন যে রথ চলতো সেই পথে নয়, অন্য পথ দিয়ে রথ চললো। কবি এলেন, কবি এসে ব্যাখ্যা দিলেন। তার ব্যাখ্যা কি ব্যাখ্যা দিলেন? যে পুরোহিত বলল, এইসব কি হচ্ছে, ব্রাহ্মণের মন্ত্র এখানে কাজ করছে না, সেখানে সৈনিক, সেখানে ধনপতি, শেষে ওই ম্লেচ্ছ মানুষগুলো, ওই শূদ্ররা, তারা এসে দড়িতে টান দিয়ে যাচ্ছে। কবি বলল, হ্যাঁ এটাই নিয়ম। যখন নিজেদেরকে খুব অহংকার স্ফীত গর্বিত মনে করা হয়, তখন সেই প্রথমে সমুদ্রের ঢেউটা দেখার পর সে সৈকতে চুরমার হয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে আবার জলে অন্য জায়গায় আসে। অর্থাৎ আমরা যদি ইতিহাস পর্যটনের পথিক হই, কিছু ব্যাপার নেই। আমরা ফ্রেঞ্চ রেভলিউশনেও দেখেছি যাজক সম্প্রদায়ের কথাতে চলতো। হ্যাঁ, সেখানে বুর্জাজি বা মধ্যবিত্তে, আমি বুর্জোয়া বলিনি, বুর্জাজি, মধ্যবিত্তের সেন্টিমেন্টকে কেন্দ্র করে ফ্রেঞ্চ রেভলিউশনের একটা পার্ট হয়ে এসেছিল। সেখানে নিচুতলার মানুষ এসে যে যুক্ত হয়েছিল তা না, মধ্যবিত্তদের স্বার্থে বা আতে ঘা লেগেছিল বলে। কিন্তু দেখেছিলাম যাজক সম্প্রদায় অর্থাৎ ব্রাহ্মণ্য শক্তি কেমন করে চলে, কেমন করে সমাজের মাথা হয়ে যায়। আমরা দেখেছিলাম যে ক্ষত্রিয়দের কথা, যে ক্ষত্রিয়রা অস্ত্রর মধ্যে দিয়ে নিজেদেরকে ক্ষাত্র ধর্মের তেজ অনুসারে প্রকাশ করত এবং মনে করত এই অহংকারী মনোভাব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায়। তাতে কিন্তু রত অনড় থাকলো। বৈশ্যরা বলল, সব অর্থই তো রয়েছে, কিন্তু কবি বললেন ওই অর্থ অনর্থপাত ঘটেছে, কারণ তোমাদের এত স্ফীত অবস্থা হয়েছে। এই যখন অবস্থা, কবিকে তখন বললেন, তুমি তো বড় ফাঁকা আওয়াজ দাও, শূদ্রদের মধ্যে যখন অহংকার আসবে, যখন ওপরে উঠবে, আজকে তো ওরাই সব মনে করছে, তখন বলছে ওরা যেদিন বলরামের চেলা হয়ে বলবে এই লাঙলের জয় হলো, এই হালের জয় হলো, সেদিন বুঝতে হবে ওদের মধ্যে ওই দম্ভ তৈরি হচ্ছে, ওদের মধ্যে অহংকার তৈরি হচ্ছে, তাহলে ওদেরও কিন্তু পতন একইভাবে ঘটবে। তখন আবার নতুন যুগের সৃষ্টি হবে, মহাকাল আবার কাউকে ডাকবে। আমি গল্পটা, নাটকের বিষয়ের গল্পটা এইটুকু বলছি, বলে কয়েকটা জায়গা একটুখানি পড়ে শোনাবার চেষ্টা করছি। কোটেশন, এই কোটেশন এত মুখস্থ রাখার কোনো অভিপ্রায় আমার নেই। যেমন ধরো যে পুরোহিত বলছেন, পাগলের মতন কথা বলছো তোমরা, আমরা বুঝলেম না মানে আর বুঝবে তুমি। অর্থাৎ সমস্ত অর্থ বোঝার দায়িত্ব যেন তা। কবি যখন প্রবেশ করছেন বলছে, এ কি উল্টোপাল্টা ব্যাপার হচ্ছে মশাই। কবি সেখানে বলছেন, আমি যেটা বলতে চাইছি, ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু, মহাকালের রথের চূড়ার দিকেই ছিল ওদের দৃষ্টি, নিচের দিকে নামলো না চোখ, রথের দড়িটাকেই করলে তুচ্ছ। এই কবি আরেকটি ক্ষেত্রে খুব সুন্দর করে যে ব্যাখ্যাটা দিচ্ছেন, যখন আমি বলছি যে শূদ্রদের মধ্যেও যখন অহংকার জেগে উঠবে, তখন বলছেন যে তারপরে কোনো এক যুগ কোনো একদিন আসবে, উল্টো রথের সূচনা হবে, তখন আবার নতুন যুগ, উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। এই কথা কবি বলছেন। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যেটা আমরা প্রতি মুহূর্তে দেখে আসি, যে যুগাবসানে যদি ঝড় তৈরি হয়, যুগাবসানে যদি অহংকার তৈরি হয়, তাহলে আমরা দেখতে পাবো যে নতুন যুগ যেন এগিয়ে আসছে। অর্থাৎ এত ছোট লেখা পড়া বন্ধ মুশকিল। এই প্রসঙ্গকে নিয়ে আমাদের একটা কথা আছে। আমরা বিবেকানন্দের শূদ্র জাগরণ দেখেছি, বর্তমান ভারত প্রবন্ধ পড়েছি। সেখানে শূদ্র জাগরণে বিবেকানন্দ কি বলছেন? সভ্যতা হচ্ছে ঢেউয়ের মতন, তিনি বলছেন। প্রথমে ঢেউটা যখন ওপরে থাকে তাকে খুব উঁচু মনে হয়, ওই ব্রাহ্মণ সভ্যতা। সেই ব্রাহ্মণ সভ্যতা তার অহংকারের জন্য সৈকতে অর্থাৎ সমুদ্রের তীরে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। তখন পরবর্তী যে শূন্য তৈরি হয়, আবার নতুন ঢেউ সৃষ্টি হয়। সেই নতুন ঢেউ হচ্ছে ক্ষত্রিয়। তাদের মধ্যে যখন অহংকার তৈরি হয়, আবার সৈকত তার টুকরো টুকরো ভাবে ভেঙে যায়, আবার নতুন ঢেউ তৈরি হয়, তারা হচ্ছে বৈশ্য। এইভাবে ক্রমান্বয়ে পালা তৈরি হতে থাকে। অর্থাৎ শূদ্র জাগরণে যে পার্টটা বলছেন, যে এই কালের নিয়মে যদি শূদ্র জাগরিত হয়,
রবীন্দ্রনাথও সেই কথা বলছেন যে শূদ্রদের হাতেই আজকে চলবে সেই রথ, অন্য পথে, ওই মেয়েদের আচার নিষ্ঠতার ভক্তিরসের পথে নয়, পুরোহিতের মন্ত্রের জোরে নয়, সৈনিকের অস্ত্রের জোরে নয়, বৈশ্যের অর্থর জোরে নয়, অন্য পথে, অন্য দিক দিয়ে। যদি শূদ্রদের মধ্যে অহংকার আসে তাহলে টুকরো হয়ে যাবে। শূদ্র জাগরণে ঠিক একই কথা বিবেকানন্দ বলছেন যে ঠিক একইভাবে ওদের মধ্যে অহংকার হলে টুকরো হয়ে যাবে, তখন আবার নতুন যুগের সৃষ্টি হবে। এই হচ্ছে মহাকালের খেলা। কোনো কোনো সমালোচক তারা যে যে প্ল্যাটফর্মে বিলং করেন, আই মিন কমিটেড হিসাবে আইডেন্টিফাই করেন নিজেদেরকে, তারা প্রতি মুহূর্তে অংশত কিচ্ছু খোঁজ করে লেভেল দেখে যেতে চান। তারা শূদ্রকে শ্রমজীবী মানুষ বলে আনন্দিত হন। আরে শ্রম যে করে সেই শ্রমজীবী, আমিও শ্রমজীবী। বুদ্ধিশ্রম করা হয়, ফলে শ্রম যে করে সেই শ্রমজীবী। বুদ্ধিশ্রমের ফলে যে অর্থ উপার্জন হয়, জীবিকা নির্বাহ হয়, তাই হচ্ছে শ্রমজীবী। ফলে একটা লেভেল দেখে দেওয়ার ব্যাপার নয়। বক্তব্য হচ্ছে কি, শ্রমজীবী বলে তারা আনন্দিত হন। আরও আনন্দিত হন তারা যদি তাদেরকে প্রলেতারিয়েত বলা হয়। কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে বলেন যে রবীন্দ্রনাথ এটাকে রাশিয়াতে গেছেন, রাশিয়ার চিঠিতে বলছেন যে শ্রমিকেরা হচ্ছে সভ্যতার পিলসুজ, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে আর তারা সভ্যতার আলোকবর্তিকা হিসেবে নিজেদের প্রকাশ করে। সত্যি কথাই রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠিতে এই কথা বলেছে, কিন্তু পুরো রাশিয়ার চিঠি যদি পড়া হয় তাহলে তিনি পরিষ্কার করে বলেছেন টিকবে না কোনো দিন এই সভ্যতা, এবং তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি। আমরা তত্ত্বের কথা যাকে খুশি বলতে পারি, আমরা মার্ক্সের তত্ত্বের কথা বলতে পারি, মার্ক্স একজন দার্শনিক। আমরা গান্ধীজির তত্ত্বের কথা বলতে পারি, গান্ধীজি একজন দার্শনিক। এর যখন রিফ্লেকশন নিয়ে কথা বলবো সেটা হবে রাজনীতির আলোচনা। কিন্তু দার্শনিকের তত্ত্ব নিয়ে, ফয়েরবাগ, হেগেল, হিউমের তত্ত্ব নিয়ে আলোচনা করাটা কোনো রাজনীতি নয়। তার প্রয়োগ পদ্ধতি, রিফ্লেকশনের পার্টটা করাটাই হচ্ছে রাজনীতি, আর এটা রাজনীতির ক্লাস নয়। অর্থাৎ ছাড়িয়ে গেছেন রবীন্দ্রনাথ নিজেকে। কি ছাড়িয়ে গেছেন? যেখানে আমরা বিবেকানন্দের সাথে মিল দেখতে পাই। অর্থাৎ ব্রাহ্মণ্য সংস্কৃতি থাকবে না, ক্ষত্রিয় সংস্কৃতির পার্ট থাকবে না, বৈশ্যের পার্ট থাকবে না, শুধু শূদ্র থাকবে, এই কথা রবীন্দ্রনাথ বলেননি। বলছেন তাদের মধ্যে যদি হয় তাহলে উল্টো রথের পালা আসবে। এখানে বিবেকানন্দের সাথে ডিফার করছেন তিনি। কীরকম ডিফার করছেন? কারণ বিবেকানন্দ বলছেন সভ্যতা হচ্ছে ঢেউয়ের মতন, আর রবীন্দ্রনাথ বলছেন ওই রথটা হচ্ছে সভ্যতার প্রতীক। এটা সিম্বলের পার্ট রয়েছে, এবং এই প্রতীকের ক্ষেত্রে আমরা দেখেছি সভ্যতা সচল হয় বিভিন্ন সময় বিভিন্ন দ্বারা। ইতিহাস পর্যটনের কবি হচ্ছেন লেখক, নাট্যকার হচ্ছেন লেখক, সেটা আমরা দেখতে পেয়েছি। সেখানে বিবেকানন্দের প্রসঙ্গটাও আমরা দেখতে পেয়েছি। বিবেকানন্দ যখন বলছেন যে ঢেউ কিন্তু প্রতি মুহূর্তে এসে এসে ভেঙে পড়বে, অর্থাৎ তার বক্তব্য হচ্ছে এটা ক্রমান্বয়ে চলবে। এই হচ্ছে মহাকালের খেলা। এই মহাকালের খেলা, এই মহাকাল কি তোমাকে আমি দেখাতে পারবো না। দিস ইজ কল সিম্বলিজম। মহাকাল কি? কেউ যদি বলে টাইম বা স্পেস, এটাকে হচ্ছে মহাকাল, এটা বলা যায় না, অনুভব করা যায়। আর রবীন্দ্রনাথ কি বলছে যে শূদ্রদের মধ্যে যখন অহংকার আসবে তখন আসবে উল্টো রথের পালা। উল্টো রথের পালা মানে রবীন্দ্রনাথ চারটে সভ্যতাকেই মেনলি ভেবেছেন। একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে ক্ষত্রিয়, একটা হচ্ছে বৈশ্য, একটা হচ্ছে শূদ্র। শূদ্রদের মধ্যে যদি অহংকার আসে, আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আই মিন গো টু ফিউডালিজম, অর্থাৎ ফিরে গিয়ে সামন্ততন্ত্র প্রথা আসবে। এটাই কি রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন? আমাদের বক্তব্য হচ্ছে রূপক এবং সাংকেতিকতা নিয়ে। সেখানে আমরা যদি দেখি যে এই রথযাত্রা, এই যে ঘটনাটা যা আমাদের আনন্দ দিচ্ছে, একটা উপকরণ তৈরি করছে, এটাই আসল ঘটনা নয়। এর পিছনে অন্য ঘটনা রয়েছে। কি ঘটনা রয়েছে? সভ্যতার রথে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বা সম্প্রদায়ের হাতে সেই রথ এগিয়ে চলবে। যখনই তাদের মধ্যে অহংকারের দম্ভ চলে আসবে, সঙ্গে সঙ্গে তার পতন হবে। তাই এতদিন যারা ছিল নিচু হয়ে, তারা উঠুক উঁচু হয়ে, মাথাগুলো তুলে ধরুক। এই ছিল রবীন্দ্রনাথের অভিপ্রায়। তো উল্টো রথের পালা মানে উনি কি বলতে চাইছেন যে আবার ব্যাক করবে ফিউডালিজমে? বিবেকানন্দ কিন্তু তা বলছেন না। বিবেকানন্দ কি বলছেন? বিবেকানন্দ বলছেন যে শূদ্রের জাগরণ নাম দিয়েছেন, কিন্তু বলছেন এইটা অনন্তকাল ধরে চলবে, এই ঢেউয়ের খেলাটা, এই মহাকালের খেলাটা, এই উত্থান পতনের খেলাটা। আর মার্ক্স কি বলছেন? মার্ক্স বলছেন শুধুমাত্র প্রলেতারিয়েট বা শ্রমজীবীর হাতে কর্তৃত্ব। দেখো মজাটা, সেটা হচ্ছে যে সাহিত্যিক নিজেকে ছাড়িয়ে যায়।
শূদ্রের হাতেই ক্ষমতা একটা সভ্য, আমি যদি ব্রাহ্মণের হাতের ক্ষমতাটাকেই টিকিয়ে রাখি, আমি যদি ক্ষত্রিয়ের হাতের ক্ষমতাটাকেই টিকিয়ে রাখি, আমি যদি বৈশ্যের হাতের ক্ষমতাটাকেই টিকিয়ে রাখি, আমি যদি শূদ্রের হাতের ক্ষমতাটাকেই টিকিয়ে রাখি, এটা হচ্ছে একবজ্ঞা দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে সিঙ্গল পয়েন্ট অফ ভিউ বলতে পারি আমরা। কিন্তু তা করেননি রবীন্দ্রনাথ। বলেছেন যখনই মানুষের মধ্যে অহংকার আসবে সেই সময়ে, তখন তাদের পতন ঘটবে। অর্থাৎ ডিফারেন্ট একটা ঘটনা, দ্বিতীয় একটা আখ্যান ভাগ আমরা দেখতে পাচ্ছি রথের রশির মধ্য দিয়ে। ডেফিনেটলি রথের রশি রূপক নাটক, কারণ এটা বুঝতে আমাদের অসুবিধা হয়নি যে দুটো ঘটনা তার মধ্যে রয়েছে। এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এখানে কোনো স্পিরিচুয়াল বা অতীন্দ্রিয়তা বা অশরীরীর কোনো পার্ট রয়েছে, এরকম আমরা দেখতে পাই না। কিন্তু আমরা দেখতে পাই কিছু প্রতীক সর্বস্বতা, যেখানে রাজা, যেখানে পুরোহিত, যেখানে সৈনিক, যেখানে নাগরিক বা মেয়েরা, যেখানে আমরা দেখতে পাই শূদ্র, এই যে মানুষগুলো, যেখানে ধনপতি, এই যে মানুষগুলো, এই ক্যারেক্টারগুলো, এরা রিপ্রেজেন্ট করছে কোনো কোনো এক একটা বিশেষ বিশেষ সম্প্রদায়ের। এটা তো প্রতীক অর্থে সেই অর্থে দাঁড়াচ্ছে। আমরা যদি দেখি পথ যখন গর্ত, এলোমেলো, এই যে শব্দগুলো ব্যবহার করছে তিনি, গর্ত, এবড়ো খেবড়ো, তাহলে রথ এগোবে কী করে? অর্থাৎ এই অহংকারের জন্য কি হয়েছে, যাত্রাকালের যে পথ, অনির্দেশ্যের দিকে যে যাত্রাকালের পথ, তা বড় এবড়ো খেবড়ো হয়েছে। এটাও প্রতীকতার পাঠ রয়েছে। আমরা যে রজ্জু বা রশিটা দেখতে পাচ্ছি, সেটা বলছে যেন আছড়াচ্ছে, মানে এতদিন যাদের হাতে রথ চলেছিল, যার হাতে আছড়াচ্ছে, অন্য কিছু চাইছে, সে নতুন কিছু চাইছে। এই নতুনের জয়গান, এই যৌবনের দূত, এই নতুন সৃষ্টি, নবসৃষ্টি এবং নবযুগ, এর মধ্য দিয়েই কিন্তু রথের রশির জায়গাটা এসছে। অর্থাৎ এখানে সাংকেতিকতার স্বল্প পাঠ থাকলেও এটাকে আমরা রূপক নাটক হিসাবে মূলত বলে থাকি। সেটা হচ্ছে চরিত্র সৃজনের ক্ষেত্রে প্রতীকতা রয়েছে, আখ্যান ভাগের মধ্যে দুটো আখ্যানের পার্ট রয়েছে, বস্তুগত সত্য রয়েছে, আর যদি অনির্দেশ্যতার কাজ বলি, সাংকেতিকতার মহাকাল রয়েছে। যে মহাকালে অমল ডাকঘরে শুনতে পেয়েছিল যে তার চিঠি পৌঁছাবে কি না, আমরা দেখতে পেয়েছি। যে মহাকালে হারিয়ে গেছে অভিজিৎ ক্যারেক্টার মুক্তধারা নাটকের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। এবং কিছু কিছু সিম্বল ব্যবহার করা, পথ, রথ, এই দড়ি, এই যে সিম্বলগুলো ব্যবহার করা, অর্থাৎ দুটো মিলে একটা রূপক সাংকেতিকতার বা তত্ত্ব নাটকের যাই বলো না কেন পার্ট আমরা রথের রশি নাটকের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। অর্থাৎ রবীন্দ্র নাটকের মধ্য দিয়ে কিন্তু আমরা বলতে পারি তা যেন পারস্পরিকভাবে, যে সমান্তরাল শব্দটা আমরা রূপকের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, সমান্তরালভাবে এগিয়ে চলেছে, যেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা সাংকেতিকতা দেখতে পাই এবং রূপকথার সম্পূর্ণ বিষয়টা গ্রহণ করে আছে রথের রশি নাটিকা। কারণ এটা খুব বিস্তৃত নাটক নয়, অত্যন্ত স্বল্প আয়তনের এক নাটক, তাই নাটিকা শব্দটা ব্যবহার করা হলো। আজকে এই পর্যন্ত।